নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু ঘটনা বলবো। মহারাজ তখন বেলুর মঠে রয়েছেন। মহারাজ বলছেন, আমাদের পড়াতেন তারাসার পণ্ডিত। ব্রহ্মসূত্রটা খুব যত্ন করে পড়াতেন। নিজের বইপত্র কিছু ছিল না, সবই লাইব্রেরির বই। তাতেই নোট করতেন বা দাগাতেন। পরে একবার অনঙ্গ মহারাজ বলেছিলেন, তোর ব্যবহৃত বইগুলো বা আমার ব্যবহৃত বইগুলো এখন কোথায় কে জানে। মঠ থেকে কোথায় একবার গেছিলাম, সেই সময় শাস্ত্রের বইগুলো কাপড়ে বেঁধে ঘরে রেখে গিয়েছিলাম। ঘর পরিষ্কার করবার সময় কে সব খুলে সেগুলোকে লাইব্রেরিতে আবার দিয়ে দিয়েছিল। তারপর মাইসোর স্টাডি সার্কেলে বেশ পড়াশোনা হতো। মাদ্রাজে এসেও সে ধারাটা বজায় ছিল। বেশ কয়েকজন একসঙ্গে পড়তাম। ছাত্রদের মধ্যে ছিল স্বামী তপস্যানন্দ, স্বামী রঙ্গনাথানন্দ ও আরও অনেকে। ব্রহ্মসূত্র পড়তাম। ভামতি টিকা খুব ভালো লাগতো। সেখানেও আস্তে আস্তে সংখ্যা কমতে লাগলো। বেলুর মঠে স্বামীজির ঘরে যাওয়ার পথে সিঁড়ির কোণায় একটা হারিকেন ঝোলানো থাকতো। ওখানে বসে রাতে পড়াশোনা করতাম। আবার মন্দিরে মোমবাতির তলানিগুলো কুড়িয়ে রেখে সেগুলো দিয়ে প্রদীপ জ্বালিয়েও রাতে পড়াশোনা করতাম। মহাপুরুষ মহারাজের ঘরে উঠবার যে সিঁড়িটা, তার কোণাতেও একটা হারিকেন জ্বলতো। সেখানে বসেও রাত্রিরে পড়তাম। সম্ভবত মহাপুরুষ মহারাজ তখন আছেন। একজন ভক্ত বললে, আমি খরচ দেব। আমরা বললাম যে ইয়ঙ্গার গ্রুপ যারা ছিলাম, না না, আমাদের চাই না, আমরা ইলেকট্রিসিটি চাই না। কেষ্টলাল মহারাজ তখন কলকাতায় থাকতেন। তিনি বললেন, দূর, আজকাল কি ইলেকট্রিসিটি ছাড়া চলে? মহাপুরুষ মহারাজের কাছে মধ্যস্থতা করবার জন্য তিনি গেছেন। তা মহাপুরুষ মহারাজ বললেন যে এদিক ওদিক দুদিক থাকবে, কোথাও কোথাও ইলেকট্রিসিটি হবে আর বেশিরভাগ জায়গাটাতেই হবে না। যারা ইলেকট্রিক্যাল ওয়্যারিং করছিল তারা তখন হাসছে, বলছে, এখন তো নিচ্ছেন না, এরপরে অলিতে গলিতে আনাচে কানাচে ইলেকট্রিসিটি হবে, তখন দেখবেন কি করা যায়। গ্যাস আমরা তখন কোথায় পাব? তারপরে আমরা থাকতে থাকতে ডে লাইট এলো। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, এত তীব্র আলো যে আমাদের চোখ ধাঁধিয়ে যেত। তখন ওই হারিকেনের জায়গায় ডে লাইট, আর ভিজিটার্স রুমে একটা ডে লাইট জেলে রাম নাম হতো। সেই সময় প্রত্যেক দিনই রাম নাম হয়েছিল। মেয়েরাও কেউ কেউ আসতেন, তবে কোথায় বসতেন সেটা আর মনে নেই। তা আমাদের অচিন্তানন্দ ব্রহ্মচারী তখন, তিনি একদিন ডে লাইটের তলায় বসে কাজ করছিলেন, তারপরে বেরিয়েছেন। ওই লাইট থেকে বেরিয়েছেন, কিছুই দেখতে পাচ্ছেন না, ভুল পথে গিয়ে গঙ্গায় পড়ে গেলেন। তবে যাদের ভাগ্য ভালো, মানে জট্টর হলে আর কি, সঙ্গে এক টুকরো মাছ আর এক হাতা ঝোল পাওয়া যেত। তা 3 দিন পর ভান্ডারী মহারাজ এসে জিজ্ঞাসা করতেন, কি শরীরে বল পাচ্ছ তো? হ্যাঁ, যেই বলা হতো সঙ্গে সঙ্গে পরদিন থেকে মাছ বন্ধ হয়ে গেল। বিকেলে মঠের বাগানে কাজ, তারপর বালতি বা বাঁকে করে জল তুলে
চৌবাচ্চাগুলো ভরতে হতো। বাঁক বয়ে বয়ে একবার কাঁধে কাল শিরা পড়ে গিয়েছিল। কোনো কোনো দিন কলকাতা থেকে নৌকোযোগে বিভিন্ন দ্রব্যাদি মঠে আনা হলে বস্তা যেগুলো থাকতো সেগুলো নিজেদেরই পিঠে করে নাবাতে হতো। কথাটা মনে পড়ে গেল। রথের দিনে সব তেলে ভাজা খায়। তা রথের দিন সেটা ছিল না। একদিন আমাদের ম্যানেজার প্রিয়দা বললেন, তোমাদের আজকে সবাইকে বেগুনি ভেজে খাওয়াবো। তখন নতুন জায়গা কেনা হয়েছে, ওই বাগান যেটা, ওই জায়গাতে। এখন সেখানে বাড়ি হয়েছে অফিস বাড়ি। তখন ওই নতুন জায়গাটা কেনা হয়েছে, তা একটা চুলোর মতো করা হলো। বাগানের বেগুন আর বাকিটা ভাড়ার থেকে গিয়ে গরম গরম বেগুনি আর মুড়ি, যে যত পারো খাও। পুরনো দিনের বেলুড় মঠ এক দিন এমন হতো যে একটিও ভক্ত আসতো না, বিশেষ করে বর্ষাকালে। আর 5-7 জন ভক্ত এলে মনে হতো যেন অনেকে এসেছে। মঠে এসে ভক্তরা যেন খালি হাতে ফিরে না যায়, সেজন্য ভক্তদের খুঁজে খুঁজে বের করে আমরা তাদের হাতে বাতাসা প্রসাদ দিতাম। তবে আমাদের মুশকিল কী ছিল জানো? এত গাড়ি, আসবাবপত্র এসব তখন তো ছিল না। হেঁটে হেঁটেই যেতে হতো। কখনো কখনো নিজেদেরই মাল বইতে হতো। মেদিনীপুরে আমাদের কয়েকটি রিলিফ সেন্টারও ছিল, যেমন চণ্ডীপুরে। আমাদের রিলিফের প্রথম হাতেখড়ি হলো মেদিনীপুরে, কাঁথিতে নয়, চণ্ডীপুরে। তারপর বারবার রিলিফের কাজ হয়েছে। মেদিনীপুর আমাদের রিলিফের আঁতুড়ঘর। মেদিনীপুরে বেশি বন্যাত্রাণই হতো। তার আগে বাঁকুড়ায় দুর্ভিক্ষ ত্রাণও হয়েছিল। সূর্যি মহারাজের সেইখানেই প্রথম ত্রাণ কাজ। তারপর আরায় মানে পূর্ণিয়ায় কলেরা রিলিফ। গ্রামবাসীরা বলতো, একটা সাধু দাও বাবা, যাতে গ্রামবাসীরা বেঁচে যায়। আমার যাওয়ার কথা হয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। শুদ্ধানন্দ স্বামী বললেন, দেখো, আমরা ছুঁচ হয়ে ঢুকি, ফাল হয়ে বেরোই। ওখানে গেলে আমাদের খুব চাপ হয়ে যাবে, কারণ যেখানে রিলিফ করতে যাবে সেখানেই একটা আশ্রম হয়ে যাবে। তাই হয়েছিল অনেক জায়গায়। চণ্ডীপুর আশ্রম হয়েছে, তা থাকবো কোথায়? জায়গা নেই। আশ্রমের একটা বাড়ি ছিল, সেটা পড়ে গেল ফ্লাডে। পুকুর পাড়ে একটা ঘর ছিল, 2 ঘর একসঙ্গে। আর একটা ঘরে চালের গুদাম হলো। সেখানে একদিন নৌকা বোঝাই চালের বস্তা এসেছিল বন্যার ত্রাণ মানুষদের জন্য। একদিন আমাদের নৌকোর মধ্যে 1000 মণ চাল যাচ্ছিল। একটা বাঁধের খানিকটা ভেঙে গিয়ে খাদ হয়ে গিয়েছিল। খাদ থেকে মাঠে জল যাচ্ছে। যে জায়গা ভেঙে গেছে সেখান দিয়ে নৌকা পার করতে হবে, কিন্তু মাল বোঝাই নৌকা পার করাও যাবে না। আমি, ননী মহারাজ, বিকাশ মহারাজ ও আরও কয়েকজন পিঠে করে 2.5 মণ চালের বস্তা আনলোড করে বাঁধের ওপারে আবার নৌকায় লোড করলাম। তখন রিলিফের কাজে কি পরিশ্রমটাই না হতো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।